ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা শুরু করব ডব্লিউবি এক্সাম সলিউশন পক্ষ থেকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কি হলো আমাদের পার্ট 1। এখানে যেটা 1 থেকে 4 এই আর্টিকেলের মধ্যে রয়েছে, এই বিষয়টা আমরা আলোচনা করব। দেখো, ভারতীয় সংবিধান আমরা করার পার্ট আছে জানি, বর্তমানে 25টি পার্ট, তাই তো? এই 25টি পার্ট, তার মধ্যে প্রথম যে পার্ট রয়েছে সেই পার্টে কি লেখা রয়েছে? এই পার্টে রয়েছে কি ভারত ও তার অঙ্গরাজ্য সম্পর্কে। ঠিক আছে, ভারত ও তার অঙ্গরাজ্য সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে। দেখো, পার্ট 1, এই পার্ট 1-এর আন্ডারে আমাদের টোটাল কটি ধারা রয়েছে? ধারা রয়েছে 1 থেকে 4, এই 4টি ধারা। এই যে 1 নম্বর ধারায় যেটা আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে? যে 1 নম্বর ধারাতে আমাদের কি বলা রয়েছে? ভারত ও তার অঙ্গরাজ্য সম্পর্কে। ভারত ও তার অঙ্গরাজ্য, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল, অঙ্গরাজ্য ও তার বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি আসে আমাদের সংবিধানের যে 1 নম্বর ধারাতে কি বলা হয়েছে? সংবিধানের 1 নম্বর ধারাতে বলা হয়েছে ভারত ও তার অঙ্গরাজ্যগুলো সম্পর্কে। ঠিক আছে, আর আমাদের যে বিভিন্ন রাজ্যের গঠন, কেমন রাজ্যগুলির সীমানা, এগুলো বিষয়গুলো কি হবে? ঠিক আছে, এই বিষয়গুলো যেমন কোনো রাজ্য ভেঙে আবার নতুন একটা রাজ্য সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যেটা আমরা দেখলাম 2014 সালে, যেটা আমাদের 29তম রাজ্য হয়েছিল 2014 সালে যে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়, তেলেঙ্গানা। ঠিক আছে, এই তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়। ঠিক আছে, এই 2014 সালে এটি আমাদের যে এই রাজ্যের সীমানা পরিবর্তন, নতুন রাজ্য সৃষ্টি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে নতুন রাজ্য সৃষ্টি, তারপর বিভিন্ন রাজ্যের সীমানা পরিবর্তন, সীমানা পরিবর্তন। ঠিক আছে, রাজ্যের সীমানা কি হবে সেগুলো পরিবর্তন, নতুন রাজ্য গঠন। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো এটা কত নম্বর ধারায় রয়েছে? আর্টিকেল 3 নম্বর, 3 নম্বর ধারাতে রয়েছে। এটা যেন আমাদের মনে থাকে, 3 নম্বর আর্টিকেলে 3 নম্বর ধারাতে রয়েছে সংবিধানে, যে নতুন রাজ্য সৃষ্টি, তাদের সীমানা পরিবর্তন, এই বিষয়গুলো আমাদের 3 নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে, 3 নম্বর ধারাতে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসে। এবং এই বিষয়ে যে রাজ্যের সীমানা পরিবর্তন, রাজ্যগুলির গঠন কি হবে, এই বিষয়ে পুরো ক্ষমতা কার ওপর রয়েছে? পার্লামেন্টের ওপর। আমাদের যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্টের ওপর এই সমস্ত ক্ষমতা রয়েছে। এটা যেন মনে থাকে যে রাজ্যের গঠন, রাজ্যের সীমানা, এই পরিবর্তন, সমস্ত বিষয়গুলো 3 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং এই সমস্ত বিষয় ক্ষমতাটা কার হাতে? পার্লামেন্টের হাতে। তাহলে মনে থাকবে আমাদের পার্ট 1, যেখানে রয়েছে ভারত ও তার অঙ্গরাজ্য, 1 নম্বর যে আমাদের ধারা রয়েছে ভারতের অঙ্গরাজ্য, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। এবং ভারতের সংবিধানে বলাই হয়েছে ভারত হলো ইউনিয়ন অফ স্টেট। ভারত, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, এটা যেন মনে থাকে, এটা আমাদের অনেক পরীক্ষাতে আসে। এবং আমাদের যে নতুন রাজ্যগুলোর সীমানা পরিবর্তন, রাজ্য সৃষ্টি হয়, এটা আমাদের 3 নম্বর ধারায় রয়েছে। এবং এই সমস্ত ক্ষমতাটা, এই বিষয়টা সমস্ত রকম পার্লামেন্টের হাতে রয়েছে। কেন্দ্রীয় যে পার্লামেন্ট আমাদের, লোকসভা এবং রাজ্যসভা, তার উপর রয়েছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো, পরবর্তী যেটা রয়েছে আমাদের পার্ট 2, আমরা প্রথম পার্টে পড়ে নিলাম বিভিন্ন রাজ্যগুলি সম্পর্কে, তাদের গঠন, তাদের সীমানা পরিবর্তন, এই বিষয়গুলো। এবার আমরা যেটা পড়বো 2 নম্বর, এই 2 নম্বর ভাগ, প্রথম ভাগের পর আমরা পড়বো কি 2 নম্বর ভাগ। এই 2 নম্বর ভাগে কি রয়েছে? পার্ট 2-তে, এই পার্ট 2-তে আমাদের রয়েছে নাগরিকত্ব বিষয়টি। পার্ট 2-তে কি রয়েছে? নাগরিকত্ব বিষয়টিতে কত নম্বর আর্টিকেল? 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে। এবং এই ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? এই ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। 1955 সালে এটা পরীক্ষাতে আমাদের আসে যে ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? 1955 সালে। এবং এটি 5 থেকে 11 নম্বর ধারায় রয়েছে, পার্ট 2-তে রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে, যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম নাগরিকত্ব আইন কবে সংশোধিত হয়েছিল? 1986 সালে, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম নাগরিকত্ব আইন আমাদের সংশোধিত হয় কবে? 1986 সালে, এটা আমাদের মনে রাখতে হবে। আর নাগরিকত্ব আইন পাস হয় কবে? 1955 সালে। এবার এই নাগরিকত্ব বিষয়টা কি? আমরা যে ভারতের জনগণ, জন্মসূত্রে আমরা ভারতে জন্মগ্রহণ করলে আমাদের এখানকার নাগরিকত্ব পাবো, তাই তো? এই বিষয়ে কিছু আমাদের আছে, পার্লামেন্টের কিছু, এই সমস্ত বিষয়টা ক্ষমতাটা কার? পার্লামেন্টের হাতে রয়েছে। ঠিক আছে, এই নাগরিকত্ব বিষয় সম্পর্কে যে বিষয়গুলো জানতে হবে, যে বিভিন্ন ব্যক্তি, আমাদের ভারতে কি নাগরিকত্ব, এটা আমাদের জানতে হবে আগে, যে ভারতে আমরা একক নাগরিকত্ব, একক নাগরিকত্ব। ঠিক আছে, সিঙ্গেল সিটিজেন, একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেন।
সিঙ্গেল মানে কি, আমাদের ভারতবর্ষে যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব হয়, সে কোনো বিদেশি নাগরিকত্ব নিতে পারবে না। কোনো বিদেশি যদি অন্য দেশের নাগরিকত্ব পায়, সে ভারতের নাগরিকত্ব হতে পারবে না। ঠিক আছে, তাই সিঙ্গেল সিটিজেনশিপ, এটা আমাদের এই ভারতের একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের ব্রিটেন বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের পরীক্ষাতে আসে যে ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব, এটা আমাদের ব্রিটেন বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবং এই নাগরিকত্ব আইন 1955 সালে পাস হয়। প্রথমবার সংশোধিত হয়েছিল কত? 1986 সালে। এবার জানতে হবে আমরা কিভাবে নাগরিকত্ব অর্জন করতে পারি, আমরা ভারতের জনগণ কোন কোন ভাবে নাগরিকত্ব অর্জন করতে পারি। মূলত আমাদের নাগরিকত্ব অর্জনের জন্য 5টি পদ্ধতি রয়েছে। দেখো, এই নাগরিকত্ব অর্জনের জন্য আমাদের 5টি পদ্ধতি রয়েছে, 5টি পদ্ধতি। সবাই আমরা জানি যে 1 নম্বর পদ্ধতি কি? জন্মসূত্রে। ঠিক আছে, আমরা যদি ভারতবর্ষে জন্মাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের বাবা মা যদি ভারত হয়, তাহলে আমরা ভারতের নাগরিকত্ব পেয়ে যাব। ঠিক আছে, আর একটা রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্ক বুঝে আমাদের পিতামাতা যদি ভারতীয় হয়, সেক্ষেত্রে আমরা কি হব? আমার ভারতের নাগরিকত্ব পাবো। 3 নম্বর একটা রয়েছে কি? রেজিস্ট্রেশনের মাধ্যমে, অর্থাৎ কোনো বিদেশি ব্যক্তি যদি ভারতে রেজিস্ট্রেশন করায়, ভারতের নিয়ম সংবিধান আমাদের যে নিয়ম রয়েছে সেটা মেনে যদি সে থাকে, বসবাস করে, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো বিদেশি ব্যক্তি ভারতে যদি একটানা, বর্তমানে যে নিয়ম 12 বছর একটানা বসবাস করলে কোনো বিদেশি ব্যক্তি সে কি হবে? ভারতের নাগরিকত্ব পাবে। এটা মনে থাকে যেন পরীক্ষা আমাদের আসে যে কোনো বিদেশি ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব পেতে চায়, তাই টানা তাকে কত বছর ভারতে একভাবে বসবাস করতে হবে? এটা হবে কত হবে? এটা হবে 12 বছর। এটা যেন পরীক্ষায় মনে আসে। ঠিক আছে, ভারতের নাগরিকত্ব পাবে 12 বছর যদি কেউ বাস করে। ঠিক আছে, এবং অন্যান্য দেশগুলো যদি সংখ্যালঘু হয়, তাহলে সেটা 6 বছর। সংখ্যালঘু হলে পরে তাদের কত বছর থাকতে হবে? 6 বছর। ঠিক আছে, সংখ্যালঘু মানে যেমন অন্যান্য দেশের, যেমন বাংলাদেশ, পাকিস্তান, এই প্রতিবেশী দেশগুলো আছে, সেখানে সংখ্যালঘু বলতে মূলত আমরা মুসলিম বাদে যে কোনো, যেমন আছে খ্রিস্টান, হিন্দু, ঠিক আছে, বৌদ্ধ, এই সমস্ত বিষয়গুলো, তারা 6 বছর যদি বসবাস করে, তাহলে কি হবে? তারা ভারতের নাগরিকত্ব পাবে। আর সবাই পাবে মোটামুটি 12 বছর যদি তারা একটানা থাকে, সেক্ষেত্রে তারা ভারতের নাগরিকত্ব পাবে। তাহলে 3টি জন্মসূত্রে রক্ত সম্পর্কে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আর দেশীয়করণ ব্যাপারটা কি? এই দেশীয়করণ ব্যাপারটা হলো কোনো দেশের যদি আমরা কোনো অধিগ্রহণের মাধ্যমে আমরা পেয়ে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে একটা ব্যাপার। এছাড়া কোনো এলাকায় শহীদ ভারত চুক্তির মাধ্যমে, যেমন ছিটমহল বিনিময় হলো, বিভিন্ন চুক্তি যে হয় তো বিভিন্ন দেশের সঙ্গে যে বিনিময় হয়, ছিটমহল বিনিময় হলো, যে ভারত বাংলাদেশের মধ্যে ভারতের কিছু অংশ বাংলাদেশকে দেওয়া হলো, বাংলাদেশের কিছু অংশ ভারতে নেওয়া হলো, তাহলে ওখানে যে অধিবাসীগুলো থাকবে, যারা বসবাস করবে, তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। মানে এইরকম সিস্টেম। তাহলে এখানে মূলত আমাদের যেটা জানতে হবে, পরীক্ষায় খুব আসে, যে নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? 1955 সালে। নাগরিকত্ব আইনটা পার্ট 2-তে রয়েছে 5 থেকে 11 নম্বর আর্টিকেল। ভারতের নাগরিকত্বটা খুব এক প্রকার একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। এই সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন বা ইংল্যান্ড থেকে। এগুলো আমাদের জানতে হবে। এবং নাগরিকত্ব প্রথম সংশোধন হয়েছিল কত সালে? 1986 সালে। নাগরিকত্ব অর্জন করার কটি পদ্ধতি আছে? 5টি পদ্ধতি। এগুলো অপশনগুলো দিতে পারে: জন্মসূত্রে, রক্ত সম্পর্কে রেজিস্ট্রেশন, দেশীয়করণ, আর কি আমরা যেটা বললাম যে বিভিন্ন চুক্তির মাধ্যমে। ঠিক আছে, বিভিন্ন চুক্তির মাধ্যমে। আর কোনো বিদেশি যদি ভারতে বসবাস করে কত ভারতের নাগরিকত্ব পেতে চায়, তাহলে তাকে একটানা 12 বছর বসবাস করতে হবে। সংখ্যালঘু হলে ক বছর? 6 বছর। এই বিষয়গুলো মোটামুটি জানতে হবে। এবং কয়েকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে যে দ্বি-নাগরিকত্ব কোন দেশে দেখা যায়। দ্বি-নাগরিকত্ব এটা একটু জেনে রাখা ভালো। দ্বি-নাগরিকত্ব কোন দেশে দেখা যায়? আমাদের ভারতে যেমন একক নাগরিকত্ব সিঙ্গেল, দ্বি-নাগরিকত্ব দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, আমেরিকাতে। এটা আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে, এবার এই নাগরিকত্ব বিলোপ হয় বিভিন্ন কারণের জন্য। ঠিক আছে, যেমন কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় দেশ ত্যাগ করে, তিনি যদি অন্য সরকারের কোনো নাগরিকত্ব গ্রহণ করে অন্য দেশের, তাহলে তার দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত মনে রাখলে হবে। আরেকটা জিনিস মনে রাখতে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এনআরসি, এটা বিষয়ে আমরা খুব দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও। এনআরসি কি? এনআরসি আমাদের খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এটা যেন আমাদের মনে থাকে। এনআরসি, এনতে কি ন্যাশনাল, আরতে রেজিস্টার, আর সিতে সিটিজেন্স। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় যে আইন, নাগরিক নথিবদ্ধ আইন। ঠিক আছে, যে আমাদের নাগরিকত্ব আছে, নাগরিকত্ব রেজিস্ট্রেশন মানে নথিবদ্ধ করার
একটা ব্যবস্থা, ন্যাশনাল, সারা ভারতবর্ষ জুড়ে, জাতীয়। ঠিক আছে, এবং এই এনআরসি প্রথম কোন রাজ্যে চালু হয়, এটা আমাদের খুব পরীক্ষা আসে। এনআরসি প্রথম চালু হয় আমাদের আসামে। প্রথম এনআরসি, যে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স, অর্থাৎ জাতীয় নাগরিকত্ব নিবন্ধীকরণ, যেটা আমাদের প্রথম চালু হয়েছিল কোথায়? আসামে চালু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবং লাস্ট যেটা আমাদের মনে রাখতে হবে এই বিষয়ে, সিএএ, যেটা হচ্ছে কি দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ কি? দি সিএএ, এটা একটু মনে রাখতে হবে, দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 2019 সালে চালু হয়। ঠিক আছে, 2019 সালে 12ই ডিসেম্বর চালু হয়, এটা আইনে পরিণত হয়। ঠিক আছে, এবং এই নাগরিকত্ব বিষয়ে সমস্ত বিষয়গুলো পার্লামেন্টেরও ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাই নাগরিকত্ব ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে 5 থেকে 11 নম্বর আর্টিকেল 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়, এবং প্রথম সংশোধন হয়েছিল কত সালে? 1986 সালে। ভারতে একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা ব্রিটেন বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। দ্বি নাগরিকত্ব কোথায় দেখা যায়? আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, এবং নাগরিকত্ব অর্জনের জন্য 5টা পদ্ধতি রয়েছে: জন্ম, রক্ত, রেজিস্ট্রেশন, দেশীয়করণ চুক্তির মাধ্যমে। এবং কোনো ব্যক্তি, বিদেশি ব্যক্তি যদি ভারতে একটানা 12 বছর বসবাস করে, তবে তার ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যেটা দেখব পরের ক্লাসে আলোচনা করব।